নগরীর প্রাণকেন্দ্র চট্টগ্রাম কলেজ মহসিন কলেজের নিকটে হযরত মিসকিন শাহ রাহমাতুল্লাহি আলাইহির মাজারের পাদদেশে প্রতিষ্ঠিত কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ এখন নগরবাসীর আস্থার স্থান। একসময় যে স্কুলের সামনে দিয়ে গেলে কেউ চোখ খুলে দেখেনি, এখন সেই বিদ্যাপীঠ আলোর ঝলক নিয়ে সগৌরবে হাসছে। প্রতিদিন সুশৃঙ্খল নিয়মে চলছে পাঠদান। আধুনিক চিন্তা চেতনার মেধাবী শিক্ষকরা এখন মন প্রাণ দিয়ে কাজেম আলী স্কুলের ভালো ফলাফলে ভূমিকা রাখছেন। ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের ১৩০ বছর পূর্তি উৎসব ছিল জাঁকজমকপূর্ণ। আলোকসজ্জা, ঘোড়াগাড়িতে চড়ে অতিথিদের নগর প্রদক্ষিণ, ব্যান্ড পার্টির তালে তালে শিক্ষক শিক্ষার্থীদের বর্ণাঢ্য র্যালি নগরীতে সাড়া জাগিয়েছে। র্যালিতে সরকারের মাননীয় মন্ত্রী, এমপি সহ নগরীর গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পেছনের কথা বলো, পেছনের কথা বলো, পেছনের কথা বলো। নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো। স্বপ্নের আজ নয়নে করেছে ভিড়, নয়নে করেছে ভিড়, নয়নে করেছে ভিড়। দূর দিগন্তে সূর্য রথে দৃষ্টি রেখেছ স্থির। সবুজ আশার স্বপ্নের আজ নয়নে করেছে ভিড়।
দিনব্যাপী অনুষ্ঠানে যেমন ছিল সরব আলোচনা, তেমনি ছিল স্কুল ধ্বংসের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ। ১৩০ বছর উৎসব ছিল স্বতঃস্ফূর্ত। নবপ্রাণের এই কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ যেন এক অসম্ভবকে জয় করার দৃষ্টান্ত। সত্যি তাই, উৎসবে যেন মেতে উঠেছিল পুরো নগরী। কাজেম আলী উচ্চ বিদ্যালয় চিটাগং মিডল ইংলিশ স্কুল নাম দিয়ে 1885 সালে প্রতিষ্ঠিত হয়। শেখ-ই চাটগাম মরহুম কাজেম আলী মাস্টার অনগ্রসর মুসলিম জাতিকে শিক্ষায় দীক্ষায় অগ্রসর করার মানুষে এই মহৎ উদ্যোগ গ্রহণ করে। 1885 সাল থেকে যাত্রা শুরু করে 2014 সাল শেষ শিক্ষাবর্ষ দাঁড়ায় 130 বছরে। কাজেম আলী উচ্চ বিদ্যালয় আজকে এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের 130 বছর বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। আমি অত্যন্ত আনন্দিত যে 130 বছর ধরে এই স্কুলটি, এই প্রতিষ্ঠানটি ধীরে ধীরে তারা এগিয়ে গেছে এবং এক ঐতিহ্য নিয়ে 130 বছর তারা পূর্তি করেছে। এবং এই শিক্ষা প্রতিষ্ঠানটি পরিশেষে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে এই শিক্ষা প্রতিষ্ঠানটি স্কুল অ্যান্ড কলেজে রূপান্তরিত হয়েছে এবং আমি মনে করি ভবিষ্যতে এই প্রতিষ্ঠানটি আরও 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 অগ্রগতির দিকে যেতে পারবে বলে আমি মনে করি। এবং এই প্রতিষ্ঠানটি যারা এখন আছে, সৈয়দ ওমর ফারুক সহ অন্যান্য যারা গভর্নিং বডিতে আছে, আমাদের বাংলাদেশের সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কতগুলি পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। আমরা এই দেশে যাতে করে 20 সাল 21 সালের ভিতরে কোনো নিরীক্ষণ না থাকে সারা বাংলাদেশে, সেজন্য আমরা কতগুলি পদক্ষেপ নিয়েছি। এই স্কুলে প্রতিষ্ঠান থেকে অনেকের নাম দেখলাম, কেউ প্রধান বিচারপতি হয়েছে এবং অনেকে জীবনে অনেক জায়গায় তারা অবদান রাখতে পেরেছে। আমার এক বন্ধু এখান থেকে পাস করেছে, কিছুক্ষণ আগে আমি টেলিফোন করেছি যে সবিউল আলম একজন প্রতিষ্ঠিত একজন উনি কি বলে শিল্পকলার মধ্যে উনি এই বাংলাদেশে প্রতিষ্ঠিত একজন ব্যক্তিত্ব। আজকে তাকে জিজ্ঞেস করলাম যে তোমার নামে একটা ক্রেস্ট আসলো, আর ও আমার পার্সোনাল বন্ধু, আর তুমি না এখানে, তুমি আমার ক্রেস্টটা নিয়ে আসো, আমি তোমার থেকে নেব। সুতরাং এই স্কুলের মান সম্পর্কে কোনো নিঃসন্দেহে কোনো ইয়ে করা যায় না। সুতরাং আমি মনে করি এই স্কুল
এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে অনেক অবদান রাখতে পেরেছে এই বাংলাদেশে। আজকে এই অনুষ্ঠানের যিনি সমর্থিত করছেন, এই শিক্ষা প্রতিষ্ঠানকে যিনি লিখিত এখানে নেই, আমি ওনাকে সমর্থন করতে গিয়ে কিছু কথা বলেছি এবং যেটি নিশ্চয়ই বাস্তবতা। এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে চট্টগ্রামে আসলে এক সময় অনেক ধরনের কথাবার্তা বলা হয়। এখানে এই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো অভিভাবক তার প্রিয় সন্তানদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, প্রথম শ্রেণীর শিক্ষা প্রতিষ্ঠান, আপনার লক্ষ্য নির্ধারণ করবেন, একটি পরিকল্পনা তৈরি করবেন আপনি কত বছরের মধ্যে এবং কীভাবে আপনি সেই লক্ষ্যে পৌঁছবেন, সেই ধরনের একটি পরিকল্পনা তৈরি করে এবং সেটা বাস্তবায়ন করার জন্য আপনারা এগিয়ে যাবেন। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আপনাদের যেহেতু বিগত দিনে আপনারা সফলতার স্বাক্ষর রেখেছেন, আগামী ভবিষ্যতেও আপনারা অবশ্যই সফল হবেন, এটি আমার বিশ্বাস করি। এবং ইনশাআল্লাহ এই ক্ষেত্রে আপনারা যদি আমার অবস্থান থেকে কোনো ধরনের সহায়তা প্রয়োজন হয়, আমি আপনাদের পাশে বিগত দিনে যেভাবে আমি থাকার চেষ্টা করেছি, আগামী দিনগুলোতেও আমি আপনাদের পাশে থেকে আপনাদের এই স্বপ্ন আর লক্ষ্য পূরণে আমি আপনাদের সহায়তা প্রদান করব। আর এই সহায়তা আসলে আপনারা যে কাজটি করছেন, এটি সত্য কখনো সত্যকে চাপা দিয়ে রাখা যায় না। একটি প্রবাদ বাক্য আছে, মাছকে এই যে শাক দিয়ে ঢেকে রাখা যায়নি, সেবার সত্য। আপনি ভালো কাজ করেছেন, আপনারা এই বর্তমান পরিচালনা পর্ষদ ভালো কাজ করেছেন, সেজন্য অনেক ষড়যন্ত্র হয়েছিল, চক্রান্ত হয়েছিল, অনেকে আপনাদেরকে ভুল বুঝেছিল, অনেকে বুঝে না বুঝে ভুল বুঝেছিল, কিন্তু আজকে সমস্ত কিছু হচ্ছে। আপনাদের হয়তো সাময়িকভাবে কষ্ট হয়েছে বা মন যন্ত্রণা আপনারা ভোগ করেছেন, কিন্তু আপনারা আজকে কিন্তু সবাই এক বাক্যে স্বীকার করছেন। আমার কাছেও আপনাদের বিরোধী শক্তি আমার কাছে গিয়েছিল এক সময় কয়েকজন, তারা আমার সাথে আমাদের তাদেরকে আমি বলেছি একটি কথা বলেছি, কারণ আমি এত যে পরিবর্তন এই কথা আমি জানতাম না। একবার আমি একটি অনুষ্ঠানে এসেছিলাম, প্রথম যে অনুষ্ঠানে এসেছিলাম, তখন আমি এই কাজমালি স্কুলে এবং কলেজে, আমি সম্ভবত তখন কলেজ হয়নি বোধহয়, স্কুল ছিল, আমি এখানে পা রেখেই আমি অভিভূত হয়ে গেছি। কারণ আমাকে ধারণা দেওয়া হয়েছিল এখানে কোনো মাঠ নেই, মাঠটাকে নষ্ট করে ফেলা হয়েছে, মাঠটাকে দখল করে ওনাদের বাসায় আর কি মাঠটাকে দিয়ে একটি মার্কেট তৈরি করা হয়েছে। এখন এখানে শিক্ষার পরিবেশকে নষ্ট করে ফেলা হচ্ছে। এখন এই যে ছেলেমেয়েরা এই সমস্ত দোকানপাটে গিয়ে দোকানে বসে আড্ডা মারে, ওরা ক্লাস করে না, এই ধরনের কিছু রটনা বা ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এইখানে কোনো টাকা পয়সা আত্মসাৎ করা হচ্ছে, দুর্নীতি হচ্ছে, এইভাবে অনেক কিছু বলা হচ্ছে, তারপর অনেক কিছু আপনারা সবাই জানেন। কিন্তু আসলে এগুলো একটিও সত্য, সবগুলো মিথ্যাচার, সবগুলো আসলে একজন রকম, এবং এগুলো চরিত্র করার একটা প্রচেষ্টা, সবগুলো মিথ্যা। এখানে মাঠও আছে, আগে যা ছিল একটি প্রতিষ্ঠান চালাতে গেলে দুর্ভাগ্য হলো যে ওদেরকে আমি বলেছি এখানে কি স্টুডেন্টের সংখ্যা বেড়েছে কিনা, বলতে বেড়েছে। এখানে এটা পরিবেশটা উন্নত হয়েছে কিনা, বলে যে উন্নত হয়েছে। তারপরে এখানে শিক্ষক মণ্ডলীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে কিনা, বলে যে বৃদ্ধি পেয়েছে। রেজাল্টের মান বৃদ্ধি পেয়েছে কিনা, বলে যে বৃদ্ধি পেয়েছে। আমি তাহলে একটা শিক্ষা প্রতিষ্ঠানে আর আমরা কি চাই, আমাদের মানটা পর্যায়ক্রমে বৃদ্ধি হোক, এটাই তো প্রত্যাশা প্রত্যেকটি অভিভাবক। আমার ছেলে মেয়ে যাতে স্কুলে গিয়ে যাতে আমি নিরাপদ ভোগ করতে পারি, এটি তো প্রত্যাশা। তাহলে এইগুলো তো ওখানে হচ্ছে, তাহলে এইখানে আপনাদের আপত্তি কোথায়? এই কথাগুলো আমি তাদেরকে বলছিলাম, বলার পর তারা এই ক্ষেত্রে আমার কাছে চলে। তাহলে দেখেন এখানে আমি যাতে এখানে সহায়তা না করি, আমার কাছে যাওয়ার মূল কারণটি হলো আমি যাতে এই বর্তমান পরিচালনা পর্ষদ যেটা আছে এটাকে যাতে সহায়তা প্রদান না করি, সেজন্য আমার কাছে গিয়েছিল। আমি কিন্তু
এইখানে আমার অবস্থান থেকে আমি সর্বোচ্চ সহায়তা প্রদান করেছি, সর্বোচ্চ সহায়তা প্রদান করেছি। এবং আমার জন্য একটা গ্রেট প্রোগ্রাম ছিল, আমরা একই সাথে সভাপতি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। তারপরে আমি আমার অবস্থান থেকে চুল পরিমাণ আমি বিরত থাকি। আমার যেটা দায়িত্ব সেটা আমি এইখানে প্রকাশ্যে এসেছি এবং আমি সরাসরি যেখানে বলা সব জায়গায় আমি বলেছি, প্রশাসন থেকে পুলিশ প্রশাসন থেকে শুরু করে এখানে বোর্ডকেও বলে দিয়েছি কোনো ধরনের যাতে এদেরকে ডিস্টার্ব করে না হয়। জেলা প্রশাসনকে আমি বলেছি আমরা ঠিক আছে, কেউ যদি অভিযোগ করে, অভিযোগ আপনারা আমলে নেবেন, বিবেচনায় আনবেন, আইনে এটা আপনারা তদন্ত করেন। সেখানে যদি কোনো ধরনের আপনারা অনিয়ম খুঁজে পান, দুর্নীতি খুঁজে পান, অবশ্যই আপনারা আপনাদের মতো ব্যবস্থা। কিন্তু কেউ দ্বারা প্ররোচিত হয়ে, কেউ দ্বারা আদিষ্ট হয়ে, কেউ যদি চোখ রাঙ্গারি দ্বারা যদি আপনারা প্রবাহিত হয়ে আপনারা যদি কোনো ব্যবস্থা করেন, তখন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কেন জন্মহার বৃদ্ধির কারণে না, প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রত্যেক দিন এখানে আপনার শহরে মানুষ প্রবেশ করছে এবং শহরে অবস্থান করার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমাদের চট্টগ্রাম শহরের বিভিন্ন যে উপজেলা থেকে যেভাবে শহরে চলে আসছে বিভিন্ন কারণে, বিভিন্ন প্রয়োজনে, অনুভবে বাংলাদেশের 64 জেলা থেকে চট্টগ্রাম বাদ দিয়ে 63 জেলার মানুষও কিন্তু এখানে আসছে। দ্রুত কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সে অনুযায়ী যে সমস্ত জনসংখ্যার পাশাপাশি সাথে সম্পর্কিত যেভাবে অন্যান্য সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি পাওয়া প্রয়োজন, ওইগুলো বৃদ্ধি পাচ্ছে না। তাদের মধ্যে সবচেয়ে যেটি প্রয়োজন, প্রত্যেকে চাই এখন সন্তানকে যা মানুষ করার জন্য, সন্তানকে সত্যিকারের একজন যে সুনাগরিক করার জন্য এবং সন্তানকে সত্যিকারের একটা উচ্চশিক্ষা নিশ্চিত করার জন্য একটি ভালো মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতে ভর্তি করানোর একটা লক্ষ্য আকাঙ্ক্ষা প্রতিটি পিতামাতার থাকে। চট্টগ্রাম শহরে সে ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের যথেষ্ট অভাব আছে। এখানে সরকারি পর্যায়ে স্বাধীনতার পরে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়নি। বেসরকারি পর্যায়ে যেভাবে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হচ্ছে, এইগুলো প্রয়োজনের তুলনায় অপ্রচুর। এই ক্ষেত্রে আমাদের প্রয়োজন এই যেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল, যেমন মিউনিসিপাল মডেল স্কুল এন্ড কলেজ, এটাকেও আসলে শিক্ষার মান বৃদ্ধি পাচ্ছে না। তারপরে ওইখানে একটা আছে শ্রীবাজার জ্যামসেন, এটা বোধহয় সম্ভবত স্কুল অ্যান্ড কলেজ, ওইটারও আসলে কোনো গার্ডিয়ান যদি বাধ্য না হয় ওইখানে ভর্তি করাতে চায় না। সেটা নিশ্চিত করবে আমাদের এই সন্তান, এরা নিশ্চিত করবে। এখানে আমি কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই কথাটি বলছি, এখানে আমি কোনো এটা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে বলছি না বা আঞ্চলিক দৃষ্টিভঙ্গি নিয়ে, এটাই বাস্তবতা। আজকে যদি সমৃদ্ধ বাংলাদেশ নিশ্চিত করতে পারি, তাহলে এই সুফলটা কি শুধুমাত্র যেই দলটা ক্ষমতায় আছেন সেই দলের যারা অনুসারী বা সমর্থকরাই কি ভোগ করবেন, অন্যরা ভোগ করবেন না? বিরোধী দলে যারা আছেন তারা ভোগ করবেন না? অবশ্যই তারা ভোগ করবেন। এখানে যদি কর্মসংস্থান তৈরি হয়, এখানে কি আপনার যখন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় সেখানে কি লেখা থাকে শুধুমাত্র এখানে আবেদন করিতে পারবে সরকারি দলের সমর্থক ছাড়া আর কেউ আবেদন করিতে পারবে না? এটা কি লিখে থাকে? এটা তো লিখে থাকে। এখানে অনেক জায়গায় কি আজকে যেটা বাস্তবতা, আমি উদাহরণ হিসেবে বলছি, জামাত ইসলামের ছাত্রলীগ ছেলেমেয়েরা এখানে ভালো পদে চাকরি করছে না, তার ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে না, তারা সরকারের এই যে ভালো পদে তারা আসীন হচ্ছে না, হতে পারছেন, সবাই হতে পারছেন। এটা বাস্তবতা। ব্যবসা বাণিজ্য কে করতে পারছেন? জামাত ইসলাম, জামাতের নেতারা এখানে ব্যবসা বাণিজ্য করছেন না? অবশ্যই করছেন। বিএনপির নেতারা ব্যবসা বাণিজ্য করছেন না? করছেন। তাহলে এখানে তো দেশটা তো আমাদের, এই দেশটা তো আমার আপনার সবাই। এখানে কোনো রাজনীতি নেই, এখানে কোনো সাম্প্রদায়িকতা আঞ্চলিকতা নাই। এবং সেই কারণে আমাদের সবাই মানসিকতার পরিবর্তন করা প্রয়োজন। আমরা সবাই দেশকে প্রাধান্য দেওয়া প্রয়োজন। আমাদের সবার চিন্তার লক্ষ্য থাকা উচিত আমাদের দেশ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি এই দেশের একজন নাগরিক হিসাবে আমার যে দায়িত্ব আছে, আমার যে কর্তব্য আছে সেটা আমি পালন করব। আমার যেটা করণীয় আছে সেটা আমি পালন করব। এবং সেই কাজটি যদি আমরা প্রত্যেকে এইভাবে যদি করে থাকি, এইভাবে যদি প্রত্যেকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসি, তাহলে আমাদের দেশ একটা আমূল পরিবর্তন চলে আসবে। এবং এই পরিবর্তনের সুফলটা আমরা সবাই কিন্তু ভোগ করবো, সবাই ভোগ করবো, দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সবাই ভোগ করবো। এবং এই যে সন্তান, এরা কিন্তু যে এখন তারা নিজেই সিদ্ধান্ত নিতে পারবে না। তাদের দায়িত্ব হলো পিতা মাতার উপর, তাদের দায়িত্ব হলো তাদের অভিভাবক যেভাবে
পথ নির্দেশনা করবেন, যেভাবে তাদেরকে তৈরি করবেন। আপনারা যারা তৈরি করবেন, যেভাবে তারা এখন কাদা তৈরি করবেন, সেভাবে তারা তৈরি হবে। এবং তারা যদি একজন সুনাগরিক হিসাবে তৈরি হয়, তারা যদি সৎ চরিত্রবান যদি হয়, তারা যদি এই যে যোগ্যতা সম্পন্ন একজন নাগরিক হিসাবে তৈরি হয়, তাহলে এর সুফল তারা যেভাবে নিজেরা পাবেন, আপনারা অভিভাবক হিসাবে, পিতামাতা হিসাবে আপনারাও পাবেন, তারা এই দেশের নাগরিক হিসাবে দেশও তার পাবেন। এবং তাদের এই মানসিকতার দ্বারা, তাদের এই কর্মস্পৃহার দ্বারা, তাদের এই অবস্থানের দ্বারা দেশ ও সমাজও এগিয়ে যাবে, সমাজের মধ্যে একটা দৃশ্যমান পরিবর্তন আসবে। সেই কারণে আমাদের উচিত, আপনাদের যারা পিতামাতা আছে, অভিভাবক আছে, প্রত্যেকের উচিত এদের সত্যিকারের দায়িত্ব গ্রহণ করা এবং সত্যিকার তাদেরকে এইভাবে যোগ্যতা সম্পন্ন একজন সৎ চরিত্রবান সুনাগরিক হিসাবে তাদেরকে গড়ে তোলা। এবং তাদের শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়, প্রাতিষ্ঠানিক একজন পূর্ণাঙ্গ মানুষ হতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও আরও অনেকগুলো যোগ্যতা অর্জন করার প্রয়োজন। এবং এই যে আত্মকেন্দ্রিক যে চিন্তাভাবনা, সংকীর্ণ যে দৃষ্টিভঙ্গি, এটা কিন্তু পরিহার করা উচিত এবং এই বয়স থেকে তাদেরকে এই শিক্ষাটা প্রদান করা উচিত। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি প্রত্যেকটা ধর্ম কিন্তু মানব কল্যাণের কথা শিক্ষা দিয়েছে এবং প্রত্যেকটা ধর্ম আসলে ভালো করার এবং সৎ পরামর্শ উপদেশ দিয়েছেন। এবং আমি ব্যক্তিগত বিশ্বাস করি আমরা প্রত্যেকের ধর্ম সম্পর্কে, আমরা যে ধর্মের অনুসারী, আমরা প্রত্যেকে যাতে নিজ নিজ ধর্ম সম্পর্কে সুস্পষ্ট ধারণা এবং শিক্ষা গ্রহণ করে থাকি এবং সেগুলো আমরা আমাদের ব্যক্তিগত জীবন আমরা সেগুলোর প্রয়োগটা নিশ্চিত করি। তাহলে দেখা যাবে আজকে ধর্ম নিয়ে যেভাবে বাড়াবাড়ি হচ্ছে, যেভাবে বিভ্রান্তি তৈরি হচ্ছে, তাহলে সেভাবে বাড়াবাড়ি আর বিভ্রান্তি যেই সৌন্দর্যটা সেটা উপস্থাপন করার মাধ্যমে মানুষকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সেভাবে আকৃষ্ট করেন। এবং আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে সৌদি মক্কা মদিনাতে তো অনেক অন্য ধর্মের অনুসারীরা ছিল, তো উনি তো ওনাদের কিন্তু তাড়িয়ে দেন না, ওনাদেরকে জোর করে তো ধর্মান্তরিত তো উনি করেননি। প্রত্যেকেই স্বস্ব ধর্ম সম্পর্কে আমরা সুস্পষ্ট ধারণা গ্রহণ করবেন এবং ধর্মকর্ম আমরা পালন করা ব্যক্তিগত জীবনে পালন করবেন, এই অনুরোধটুকু আমি আপনাদের কাছে রাখলাম। এবং আমি আরেকটি যেটা দৃষ্টি আকর্ষণ করছি সেটা হলো যে এই সন্তানদের মানুষ করার দায়িত্ব যারা শিক্ষক মণ্ডলী আছেন, আপনারা প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদান করবেন, আপনারা পাঠদান করবেন, তারপর আমি কি বলবো। এবং সমাজে এমনও দৃষ্টান্ত আছে, অনেকে ভালো ছেলে রেজাল্ট করেছে এবং ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে বা হওয়ার পথে আছে, কিন্তু তাদের স্বভাব চরিত্র ভালো না, তাদের যে মূল্যবোধের যে শিক্ষা সেটি তাদের দেশ পাওয়ার কথা ছিল, সেটা থেকে কিন্তু নিজে পরিবার সমাজে বঞ্চিত হতো। সেই কারণে আমি অনুরোধ করব এই যে আমি সে স্কুলটি এত সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে, আমি অবাক হয়েছি, বিস্মিত হয়েছি। আমি স্কুলে শুধু স্কুলে নেই, এখন সেটি কলেজে পরিণত হয়েছে। আজ থেকে 130 বছর আগে এদেশের মুসলমানদের একজন জনাব কাজী আলী মাস্টার, তখন মুসলমান লেখাপড়া করতো না, তাদের শিক্ষার জন্য, তাদেরকে অন্ধকার থেকে আলোর জগতে আনার জন্য তিনি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। ইংলিশ মিডল স্কুল নামে এই স্কুল ছিল। পরবর্তীকালে অনেক পথ পরিক্রমায় আজকের স্কুল এই জায়গায় এসছে। সেই পথ পরিক্রমা কুসুমাস্তীর্ণ ছিল না, সেই পথ পরিক্রমা মানে স্মুথ ছিল না। এই অনেক চড়াই অতিক্রম করে আজকে এখানে আসছেন। সেখানে আমি মনে করি সবচেয়ে বড় কৃতিত্ব স্কুলের ম্যানেজিং কমিটির এবং ম্যানেজমেন্ট সভাপতি জনাব ওমর ফারুক সাহেবের। ওনার অক্লান্ত পরিশ্রম, ওনার দৃষ্টিনন্দন দৃষ্টিভঙ্গি এবং মানুষের প্রতি ওনার যে ভালোবাসা, আগামী প্রজন্মকে সুশিক্ষিত করার তার যেই স্পৃহা, সেখান থেকে তিনি এই কাজগুলি করছেন। তাকে এবং তার ম্যানেজিং কমিটির সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই ম্যানেজিং কমিটি পরিবর্তনের জন্য অনেক চেষ্টা চালানো হয়েছিল। আমি আপনাদের নির্বাচিত প্রতিনিধি এলাকার, আমি আপনাদের সুখ দুঃখ বেদনার সাথে জড়িত। যেখানে স্কুলটি উন্নতি করছে,
যেখানে স্কুলটি কলেজে রূপান্তরিত হয়েছে। এক সময় এই স্কুলে কোনো ভালো ছাত্র ভর্তি হতো না। এই স্কুলে একটি নামও আছে, যেটা আছে ওই লিফলেটের মধ্যে দেওয়া আছে। সেই স্কুলটি আজকে শতভাগ ছাত্র পাস করছে এবং সেই স্কুলে আমি দেখছি বিরাট খেলার মাঠ, নতুন বিল্ডিং হয়েছে এবং এক্সপানশন ঘটেছে এবং কলেজে পরিণত হয়েছে। তাই আমি মনে করি যে সেই স্কুলে এই অগ্রযাত্রার পথে কোনো বাধা থাকা উচিত না, বরং আমরা যারা নির্বাচিত প্রতিনিধি আছি, আমরা যারা এখানে জনপ্রতিনিধি আছি, বা আমরা যারা রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ আছি, আমাদের সবারই এই স্কুলের ম্যানেজমেন্ট কমিটির পাশে দাঁড়ানো উচিত, যাতে করে স্কুলটি আরও বিকশিত হয়, যাতে করে স্কুলটি আরও উন্নতি লাভ করে, এই এলাকার চট্টগ্রামের মানুষের যে আগামী দিনের যে শিক্ষার চাহিদা, সেই চাহিদা যেন পূরণ করতে পারে। আমার অগ্রজ প্রতিম, ন্যায় এবং সত্যের জন্য যিনি লড়াই করেন, অত্যাচার অবিচারের বিরুদ্ধে যিনি কণ্ঠস্বর, আমাদের সেই প্রাণ প্রিয় জননেতা জনাব আজম নাসিরউদ্দিন ভাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। চট্টগ্রামের প্রাচীনতম স্কুল কাজেম আলী উচ্চ বিদ্যালয়। বক্তব্যের শুরুতে আমি কাজেম আলী স্কুলের পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কাজেম আলী স্কুল যদি এগিয়ে না আসতো, চট্টগ্রাম কলেজ এগিয়ে আসতো না, মহসিন কলেজও এগিয়ে আসতো না, চট্টগ্রাম সরকারি স্কুলও এগিয়ে আসতো না। কাজেম আলী স্কুলের পথ ধরে তারা এগিয়ে এসেছেন। আমি আজ আনন্দের সাথে বলতে চাই, কাজেম আলী স্কুলের চেহারা যেমন পাল্টে গিয়েছে, চট্টগ্রাম কলেজের চেহারা পাল্টে গিয়েছে, প্যারেড ময়দানের চেহারাটা পাল্টে গিয়েছে। এক কথায় বলতে গেলে এই এলাকা যে একটা শিক্ষা জোন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ছাত্রছাত্রীরা বিনা যানজটে স্কুলে লেখাপড়া করার সুযোগ পেয়েছে। এই জন্য যে কাজটা শুরু করার আমি সাহস পেয়েছিলাম, সেই সাহসটা দিয়েছিল কাজেম আলী স্কুলের পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি আমার ভাই ওমর ভাইকে বলবো, বঙ্গবন্ধু নাকি বলতেন, যেই বৃক্ষে ফল ধরে সেই বৃক্ষে ডিল ছোড়া হয়। আপনি যে সাহস দেখিয়েছেন, সাহসের সাথে আপনি যে মোকাবেলা করেছেন, নাসির ভাই সহ আমরা আপনাকে সাহস দিয়েছিলাম, সেটা আপনি কাজে লাগিয়ে আজ প্রমাণ করেছেন সততার সামনে পাহাড় দাঁড়াতে পারে না। আমি অনুরোধ করব, বাধাকে ভয় পেলে চলবে না, সততার সহিত, আন্তরিকতার সহিত, নিষ্ঠার সহিত আমাদের দায়িত্ব পালন করতেই হবে। তাহলে পরে সমাজ উপকৃত হবে, দেশ এগিয়ে যাবে, এই এলাকা থেকে অন্ধকার দূর হবে। আমরা যদি কম্প্রোমাইজ করে ফেলি তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমি আজ এই যে আয়োজনে এমন ব্যক্তিত্ব এখানে উপস্থিত হয়েছেন, আমার ভাই মিন্টু বলেছেন, এত বড় আয়োজন, এতগুলো মানুষ, বৃহৎ বৃহৎ মানুষের সমাগম এই অঞ্চলে আর কখনো দেখা যায় নাই। সেটাও আমরা যারা এসেছি, চট্টগ্রামের বৃহত্তর চট্টগ্রামের রাজনৈতিক অভিভাবক এসেছেন, সংসদ সদস্যবৃন্দ এসেছেন, কাউন্সিলর বৃন্দ এসেছেন। এক কথায় বলতে গেলে আমরা সবাই এসেছি আপনাকে সাহস দেওয়ার জন্য। আপনি যেই কাজটা করেছেন, অসাধ্য সাধন করেছেন, স্কুলের ভাবমূর্তি রক্ষা করেছেন, স্কুলের শিক্ষার মান উন্নতি করেছেন, স্কুলের অবকাঠামোগত উন্নয়ন করেছেন। এই দ্বারা অব্যাহত থাকতে হবে, শত ষড়যন্ত্র মোকাবেলা করে এই সাহসটি দেওয়ার জন্য আমরা সবাই এখানে এসেছি।
আমি যখন প্রথম সংসদ সদস্য নির্বাচিত হই, আমার কাছে একদিন কাজীমালী হাই স্কুলের দুদল শিক্ষক পৃথক পৃথকভাবে দেখা করতে আসে। দেখলাম যে দুদল শিক্ষককে মারামারি করে আসছে। তাদেরকে অনেক জিজ্ঞাসাবাদ করার পরে বুঝতে পেরেছি যে তাদের পিছনে যে কমিটি আছে, কমিটির বিভক্ত কমিটির হাত আছে। তো আমি সিদ্ধান্ত নিলাম যে এই কমিটি বা এই শিক্ষক দিয়ে এরকম একটা প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চালানো সম্ভব নয়। তাই আমি চট্টগ্রাম মঞ্চের সম্পাদক জনাব সৈয়দ ওমর ফারুককে রাজি করালাম এবং তার নাম প্রস্তাব আকারে বোর্ডের কাছে পাঠাই। বোর্ডের প্রস্তাব অনুমোদন দেয় এবং জনাব সৈয়দ ওমর ফারুক কাজ করতে শুরু করেন এবং নতুন কমিটি গঠন করা হয়। কিছুদিনের মধ্যে দেখলাম যে আমাদের সিডি এর একটি রাস্তা সম্প্রসারিত হবে এবং আমাদের জায়গা কিছু সিডিকে ছেড়ে দিতে হবে। আমরা দিতে রাজি হয়ে গেলাম, আমরা ছেড়েও দিলাম। সিডি আমাদের কম্পেনসেশন করলো। কম্পেনসেশনের টাকা এবং স্কুলের টাকা, স্কুলে কিন্তু সবসময় ঘাটতি ছিল, কোনো সময় স্কুলে বাড়তি টাকা ছিল না। শিক্ষকরা ভাগাভাগি করে টাকাগুলো। যাই হোক, আমরা শুরু করলাম এটা নিয়ে। সিডিএ যে টাকাটা দিল, ওই টাকাটা যথাযথভাবে ব্যবহার করার জন্যে আমরা স্কুলের পিছনে যে মূল বিল্ডিং আছে তার পিছনে যে খালি জায়গাটা ছিল ওখানে বিল্ডিংয়ে হাত দেওয়া হলো। বিল্ডিং কমপ্লিট হলো। এর সাথে সাথে আমরা পিছনে যে একটা ছোট্ট বিল্ডিং আছে, ওই বিল্ডিংটা আরেকজনের দখলে ছিল, ওই দখলমুক্ত করে ওটাকে আমরা একটা প্রাইমারি স্কুলে ভাড়া দিলাম এবং যে ভাঙ্গা অংশ ছিল ওখানে রিটেনিং ওয়াল করে ওই ভাঙ্গা অংশটাকে আমরা পূর্ণ করে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করি। এর মধ্যে ওমর ফারুক দেখলাম যে একদিন আমাকে উপরে নিয়ে গেলেন, বলে দেখেন এখানে কি করেছি আমরা। উপরে গিয়ে দেখি যে অদ্ভুত কাণ্ড, একটা বিরাট হল, ১,৫০০ ছাত্রছাত্রীর বসার স্থান হয়েছে, সব জায়গায় ফ্যান লাগানো আছে, সিলিং লাগানো আছে, অদ্ভুত ব্যাপার। এবং এরই মধ্যে আমি বলে রাখি যে এটাকে আমি কলেজে রূপান্তর করে দিয়েছি, চট্টগ্রাম কাজীমালী হাই স্কুল অ্যান্ড কলেজ এই হিসেবে নামকরণ করা হয়েছে এবং এটা নিয়ে যাত্রা শুরু করি। তারপরে কলেজ বিল্ডিং দরকার, তারা সামনে কিছু বেদখল জায়গা ছিল, অন্য কেউ দখলে ছিল, ওই জায়গাটা দখলে এনে ওখানে কাঁচা যে দোকানগুলো ছিল কাঁচাগুলোকে শুধু পাকা করেছে। ওখানে দোকান ছিল কিন্তু শুধু দোকানগুলোকে পাকা করা হয়েছে এবং এটা প্রতিষ্ঠানে আওতাভুক্ত নিয়ে আসা হয়েছে। বিরাট মাঠ হয়ে গেছে, নতুন বিল্ডিং হয়েছে, কলেজ বিল্ডিংয়ের কাজ আরম্ভ হয়েছে এবং সব মিলিয়ে আমার একটা স্বপ্ন ছিল যে কাজীমালী স্কুলকে একটি স্বর্ণ দুয়ারে পৌঁছিয়ে দেওয়া। এটা ওমর ফারুকের নেতৃত্বে ওটা স্বর্ণ দুয়ারে পৌঁছার উপক্রম হয়েছে, কিন্তু এর মধ্যে কিছু বাধা বিপত্তি অতিক্রম করেছে তারা। আমি বাধার কথা বলতে চাই না। তো এর মধ্যে যারা শিক্ষকতা করছেন, আমরা অনেক শিক্ষক নিয়োগ দিয়েছি। মাসে ৫ থেকে ৬ লক্ষ টাকা বেতন আসে এবং ওই ৬ লক্ষ টাকা ৭ লক্ষ টাকা বেতন যেটা আসে ওটা স্কুল থেকে কলেজ থেকে মিট আপ করা হয়। সুতরাং আজকের যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে কোনো সময় ভর্তি হওয়ার জন্য কোনো ছেলে মেয়ে চেষ্টা করে নাই। এখন কিন্তু সহশিক্ষা, ছেলে মেয়ে চেষ্টা করে নাই, কিন্তু আজকে আমার ঘরে এসে ধর্ণা দিছে কয়েকজন
যে আমাকে একটু কাজেমালি স্কুলে ভর্তি হওয়ার সুযোগ করে দেয়। এটা কিন্তু বড় পাওনা। এর পরে আর চাওয়া পাওয়ার কিছু থাকে না। আজকে এই প্রতিযোগিতামূলকভাবে যে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে, এখানে ভর্তি হওয়ার জন্য মানুষের যে আগ্রহ, এখানে ভর্তি করার জন্য গার্ডিয়ানদের যে আগ্রহ দেখে আমি অভিভূত হয়েছি। এবং আগামীতে আমি বিশ্বাস করি এই বিদ্যালয়টি উত্তরোত্তর আরও উন্নত শিখরে আরোহণ করতে পারবে ইনশাআল্লাহ। আমি যদি জীবনে বেঁচে থাকি, এই বিদ্যালয়টি এখন ইন্টারমিডিয়েট সেকশন থেকে আমি ডিগ্রি কলেজে রূপান্তরিত করার জন্য আমার একটা স্বপ্ন আছে। এই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য সবার সহযোগিতা চাই, সবার দোয়া কামনা করছি। এবং সৈয়দ ওমর ফারুককে আবার ধন্যবাদ জানাচ্ছি। তিনি তার নিজের প্রতিষ্ঠান মঞ্চের জন্য যে পরিশ্রম করেননি, ওইটা নিয়ে যে পরিশ্রম করেছেন, যে কষ্ট করেছেন, যে গালি খেয়েছেন, এটার জন্য আমি ওনাকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। 1980 সালে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছি। যেহেতু একই এলাকায় কাছাকাছি কাজামালি উচ্চ বিদ্যালয়, আমি দেখেছি যে কাজামালি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, স্কুলের পরিবেশ, আমাদের স্কুল তো বটেই, চট্টগ্রামের অনেকগুলো স্কুলের পরিবেশের চেয়ে একটু ভিন্নতা। এই অবস্থা আমরা যতটুকু জেনেছি, বহুকাল আগে থেকে কাজামালি স্কুলের এই অবস্থা। এটি নিয়ে মজাদার কিছু ছড়াও আছে, কিন্তু গত 4-5 বছর 6 বছর ধরে কাজামালি স্কুলের যে উন্নয়ন, সেটি চোখে পড়ার মতো। স্কুলের পরিবেশ উন্নত হয়েছে, অবকাঠামো উন্নত হয়েছে, এবং আমি যতটুকু জেনেছি লেখাপড়ার মান উন্নত হয়েছে। এটা আমাদের সবার জন্য একটি আনন্দের খবর। বিশেষ করে এরকম একটি দীর্ঘকাল ধরে প্রতিষ্ঠিত চট্টগ্রাম শহরের শিক্ষার প্রাণকেন্দ্র চট্টগ্রাম কলেজ এলাকা, সে এলাকায় এত বড় একটি স্কুল পিছিয়ে থাকবে সেটা কোনোভাবে কাম্য ছিল না। কাজামালি স্কুল কলেজে রূপান্তর হয়েছে। বিশেষ করে বর্তমান যে পরিচালনা কমিটি, সে পরিচালনা কমিটির দায়িত্ব নেওয়ার পরে স্কুলের অবকাঠামো বাড়িয়ে ছাত্রছাত্রীদের বসার জায়গা বাড়িয়েছে। ফলে এখন ছাত্র যেমন বেড়েছে, তেমনি উচ্চ মাধ্যমিক পর্যায়ে কাজামালি স্কুল এবং কলেজ এখন সেটি তারা যাত্রা করেছে। আমরা মনে করি যে চট্টগ্রাম শহরে শিক্ষা প্রতিষ্ঠানের সংকট আছে ছাত্রছাত্রীর তুলনায়। এরকম একটি প্রতিষ্ঠান স্কুল এবং কলেজ উভয় ক্ষেত্রেই তারা যে নতুন সুযোগ করে দিয়েছে, এটা চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য অনেক উপকার আসবে। কাজামালি স্কুল মূলত চট্টগ্রামের অবহেলিত মুসলিম সমাজের শিক্ষা দীক্ষায় মেধা বিকাশ উন্নয়নের জন্য তৎকালীন আমাদের অত্যন্ত আপনজন, প্রিয়জন, শ্রদ্ধাভাজন কাজামালি মাস্টার সাহেব শুরু করেছিলেন। তখন এই চট্টগ্রামের মধ্যে বেসরকারিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এই শিক্ষা প্রতিষ্ঠানটি। এটা প্রথমে মিডল ইংলিশ স্কুল নামেই শুরু হয়। কাজামালি মাস্টার তার 6 জন সঙ্গীকে নিয়ে এই স্কুলের শিক্ষাদান শুরু করেন, পাঠদান শুরু করেন, এবং এলাকার মানুষজনদের সাথে নিয়ে তিনি বিশাল একটা মাঠের মধ্যে একটি শিক্ষা প্রতিষ্ঠান করেছিলেন। সেটা প্রথমে বাঁশের একটা টিনশেডের শিক্ষা প্রতিষ্ঠান ছিল, এবং যেহেতু সেখানে মুসলমান ছেলেদের শিক্ষা দীক্ষায় উন্নত করা হচ্ছিল, পাঠদান হচ্ছে, সেজন্য তখনকার ইংরেজ বিরোধী কিছু শক্তি সেই স্কুলটি পুড়িয়ে দিয়েছিলেন। তিনি কাজামালি মাস্টার সেই স্কুল পুনঃসংস্কার করে আবার চালু করেছিলেন। তার এই অবদানের কথা অবশ্যই আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। পরবর্তীতে তার মৃত্যুর পর এই স্কুলটিকে তৎকালীন পরিচালনা কমিটি সেটাকে কাজামালি স্কুল হিসেবে প্রতিষ্ঠিত করেন, এবং সেই থেকে এটা কাজামালি হাই স্কুল নামে পরিচিত হতে থাকে। এবং পরবর্তীতে যখন এখানে এই স্কুলের কিছু প্রসার ঘটেছে, তখন তৎকালীন ভূমি দপ্তর
বা ল্যান্ড এসি ল্যান্ড বলা হয়, এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব এটাকে অধিগ্রহণ করে সেই স্কুলের টাকা পয়সা যা খরচ হয়েছিল, জমির টাকা, গাছ গাছরা, এবং এমনকি স্কুলের যে টিন শেডের ঘর ছিল সেটার ক্ষতিপূরণ যারা যারা ছিলেন 6 জনকে ডেকে নিয়ে সে টাকা পরিশোধ করে সেটাকে স্কুলকে প্রতিষ্ঠানটিকে তখনকার দিনের এই যে কমিটি ছিল পরিচালনা কমিটির হাতে তুলে দিয়েছিলেন। পরবর্তীতে চট্টগ্রামের সবচেয়ে আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে এই কাজেম আলী স্কুল গড়ে ওঠে। কিন্তু একসময় দেখা গেল এই স্কুল যতই প্রসার হয়েছে, শিক্ষা দিকে উন্নত হয়েছে, পরবর্তীতে কমিটির অভাবে, কমিটির ন্যায্য এবং ত্যাগী পরিচালনা কমিটির অভাবে সেটা অনেকটা বিপদগামী হয়ে যায়, অনেক লেখাপড়ার মান কমে যায়, এবং 2003 সালের দিকে স্কুল থেকে শিক্ষার্থী প্রায় অর্ধেকে নেমে গেছে, এমনকি 200 শিক্ষার্থীর মধ্যে চলে এসেছিল, এবং শিক্ষকদের মধ্যে একটা দলাদলি কোন্দল ছিল। শিক্ষকরা নিজেরা মারামারিতে লিপ্ত হয়েছিলেন এবং ঠিকমতো তারা বেতন পাননি। প্রায় 7 মাসের মতো বেতন বাকি ছিল, এবং তাদের ভেতর যে দ্বন্দ্ব এবং হানাহানির যে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তার কারণে তারা 2-1 শিক্ষক চেয়েছিলেন যে স্কুলটিকে আবার নতুন করে জেগে তোলার জন্য। তারা তখন আমাদের সাবেক সংসদ সদস্য, আজকের যিনি মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আলহাজ নুরুল ইসলাম বিএসসি মহোদয়ের কাছে তারা গেলেন, গিয়ে তারা এই সংকটের কথা বলেছেন, এবং বিএসসি মহোদয় অনেক চিন্তাভাবনা করে তার অনেক অনুসারী এবং চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলে তিনি চেষ্টা করেছেন যে একটা দক্ষ এবং একটা গতিশীল পরিচালনা কমিটি গঠন করে দেওয়ার জন্য অনেকের কাছে তিনি প্রস্তাব করেছিলেন। কিন্তু যেহেতু স্কুলে একটা বদনাম হয়ে গেছে, এখানে হানাহানি মারামারি হচ্ছে, কেউ স্কুলের দায়িত্বভার গ্রহণ করতে ইচ্ছুক হননি। পরবর্তীতে সে সময় আমি হজব্রতর জন্য সৌদি আরব ছিলাম, হজ পালন করছিলাম। আমি যখন দেশে ফিরে আসি তখন দেখলাম যে আমার নামটি তিনি সযত্নে ডিসি মহোদয়ের কাছে পাঠিয়ে দিয়েছেন, এবং তিনি আমাকে জানান যে ওমর ফারুক, তোমাকে আমি এই কাজ আমার স্কুলের দায়িত্ব দিলাম। আমি নিজেও অনেকটা মনক্ষুণ্ণ হয়েছি। আমি চিন্তা করলাম যে এই স্কুলতে কেউ গ্রহণ করতে চাচ্ছে না, এবং শিক্ষকদের ভেতর যেরকম হানাহানির ভাব লক্ষ্য করছি, একটা কোন্দল আছে, সেখানে যদি স্কুলের পরিচালনা কমিটির দায়িত্ব আমি নেই, তাহলে আমি কখন আবার সে হামলার শিকার হই এবং অপবাদের শিকার হই, জনরোষের শিকার হই, সেটা আমি চিন্তা করেছিলাম। পরবর্তী তার আগ্রহে এবং অন্যান্য যারা আছেন শিক্ষক মণ্ডলী যারা ছিলেন, তারা সবাই যখন আমাকে রাজি করালেন, তখন আমি একটা গতিশীল নেতৃত্ব তৈরি করার চেষ্টা করেছি, এবং পরিচালনা কমিটির যারা এসেছিলেন, প্রথমে আহ্বায়ক কমিটি, পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি, সবাই আমাকে সহযোগিতা করেছেন। তাদের সহযোগিতা নিয়ে এই কাজেম আলী স্কুলকে আমরা ইনশাল্লাহ একটা ভালো অবস্থান তৈরি করতে পেরেছি। আমাদের শিক্ষক মণ্ডলী যারা ছিলেন তারা প্রাক্তন সবাই, এবং তাদের ভিতর যে কোন্দল ছিল সেই কোন্দল নিরসন আমি চেষ্টা করেছি, এবং আমাদের তখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন কাদের স্যার। তিনি অত্যন্ত প্রবীণ এবং ভালো শিক্ষাবিদ ছিলেন। আজকে তিনি প্রয়াত হয়েছেন, তাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি, কারণ তিনি আমাকে যথেষ্ট সহযোগিতা দিয়েছেন। যেহেতু শারীরিকভাবে দুর্বল হওয়ার কারণে আমি পরবর্তীতে আমরা সবাই সিদ্ধান্ত নিলাম তাকে কিছুটা দূরে রেখে আমরা নতুন একজন প্রধান শিক্ষককে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ দিলাম। তিনিও এই স্কুলের একজন প্রবীণ শিক্ষক ছিলেন, আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন। তিনি বর্তমানে অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। তার দক্ষতা আছে, তিনি সততার সাথে কাজ করছেন, এবং এই অবকাঠামো উন্নয়নের জন্য তার অবদানকে আমরা অবশ্যই স্মরণ করতে হবে, এর জন্য যে তিনি একজন ব্যবসায়ী মানুষ ছিলেন, কিন্তু তার ব্যবসা পর্যন্ত শেষ টিকে থাকতে পারলো না। তিনি স্কুলের জন্য যে সময় দিয়েছেন, রাত দিন পরিশ্রম করেছেন, পরিবারের জন্য তিনি সময় দিতে পারেননি। এমন এক কঠিন সময়ে তিনি আজকে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানকে, বিশেষ করে আমাকে অনেক দূর সাহায্য করে আজকে চট্টগ্রামের মধ্যে কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ একটি সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠছে। যেখানে আমি 200 ছাত্রছাত্রী নিয়ে স্কুল শুরু করেছিলাম, আজকে সেখানে 2000 ছাত্রছাত্রী লেখাপড়া করছে। আমরা এখানে কো-এডুকেশন শুরু করেছি। এখানে আজকে প্রায় ক্লাস 6-এর মধ্যে 4টি সেকশন করতে হয়েছে ছাত্রছাত্রী নেওয়ার জন্য। এখানে আমি যখন শুরু করলাম তখন 85,000 বেতন ছিল, প্রাতিষ্ঠানিক বেতন। আজকে সেখানে 7.5 লক্ষ টাকার মতো আমরা বেতন দিচ্ছি, এবং এখানে যে মাঠ ছিল সেই মাঠটা অর্ধেক ছিল, সেখানে আমরা প্রায় 20 ফুট নিচে মাঠ ছিল, সেখানে মাঠ ভরাট করে নতুন করে বিশাল একটা প্রাঙ্গণ তৈরি করেছি আমরা এখানে, এবং নতুন করেছে একটা বড় 7,500 স্কোয়ার ফিটের
দালান করেছি, সেখানে অনেক ছাত্রছাত্রী আজকে লেখাপড়া করতে পারছে। কলেজ ভবন করেছি, নতুন একটা মার্কেট করেছি এবং সেসব মার্কেটের কাজগুলো টাকাগুলো আজকে জমা হচ্ছে স্কুলের তহবিলে। এবং আপনারা জানেন যে এই একটা শিক্ষা প্রতিষ্ঠান করতে গেলে কিভাবে পরিশ্রম করতে হয়। যেহেতু আমি একজন সংবাদকর্মী, পত্রিকায় কাজ করি বিধায় চট্টগ্রামের সুশীল সমাজের সাথে বড় বড় ব্যক্তিদের সাথে আমার সংযোগ আছে, যোগাযোগ আছে। এমপি মহোদয়রা আমাকে সাহায্য করেছেন। আমাদের আজকের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আজম নাসিরউদ্দিন অত্যন্ত সজ্জন এবং তিনি অত্যন্ত শিক্ষানুরাগী মানুষ। তার সহযোগিতা পাওয়ার পরে আমাদের স্কুলের বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র হয়েছিল, যারা বড় বড় নেতা ছিলেন স্কুলকে দখল করার চেষ্টা করেছেন, বিনা কারণে নানা অপবাদ দিয়ে এটাকে গ্রাস করার চেষ্টা করেছেন, কিছু উচ্ছৃঙ্খল কিছু যুবক তার সাথে যুক্ত হয়ে এই স্কুলের পরিবেশ নষ্ট করার চেষ্টা করেছেন। সেখানে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন আজকে সিটি মেয়র আজম নাসিরউদ্দিন, চট্টগ্রাম সিডিএর উন্নয়ন কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান সালাম ভাই, আমাদের সাথে ছিলেন এমপি লতিফ ভাই, ডক্টর আফসালম ভাই সহ অনেকেই বড় বড় নেতৃবৃন্দ আমাদের সহযোগিতা করেছেন। আমি দুঃসময়ে তাদের সহযোগিতা পেয়েছি। তাদের এই অবদানকে আমি অবশ্যই শ্রদ্ধার সাথে স্মরণ করছি। কারণ একই সাথে আমি এদের শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান যারা ছিলেন তাদেরকেও আমি শ্রদ্ধা জানাই। আজকে আছেন আমাদের চেয়ারম্যান সাহেব, শাহজাহান সাহেব আছেন, তার আগে মোহাম্মদ আলী স্যার আছেন, সবাই মিলে আমাদের সহযোগিতা করেছেন। আমরা কাজ করেছি। ডিও ম্যাডাম আছেন, তিনিও সহযোগিতা করেছেন। আজকে আমাদের শিক্ষকদের যেখানে 12 জন শিক্ষক শিক্ষিকা ছিলেন, সেখানে আজকে প্রায় 40-42 জন শিক্ষক শিক্ষিকা লেখাপড়া করাচ্ছেন, পাঠদান করাচ্ছেন এবং তাদের সহযোগিতায় আজকে ছাত্রছাত্রীরা চট্টগ্রাম শহরের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আজকে নিজেদের পরিচয় দিচ্ছে আমি কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রী বা শিক্ষার্থী। আমি নগরবাসীকে আশ্বস্ত করতে চাই, চট্টগ্রামের বেসরকারি যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ আধুনিক শিক্ষায় দীক্ষায় অত্যন্ত গতিশীল এবং আমাদের আগামী প্রজন্মকে সঠিক নেতৃত্ব দান করার জন্য যেভাবে প্রয়োজন সেভাবে আমরা তৈরি করছি। আমাদের শিক্ষক শিক্ষিকারা পরিশ্রম করছেন। একই সাথে আমাদের বর্তমান যিনি আছেন আমাদের সংসদ সদস্য, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, একসময় ডাকসুর বিপ্লবী সাধারণ সম্পাদক ছিলেন জিয়াউদ্দিন আহমদ বাবলু ভাই, তিনি আমাদের সহযোগিতা করছেন। তিনি বিভিন্নভাবে স্কুলের প্রতিষ্ঠানের খবরাখবর নিচ্ছেন এবং তিনি সউদ্যোগে এসে এখানে একটি 5 তলা দালান নির্মাণের জন্য তিনি প্রস্তাব করেছেন, সরকারের কাছে ডিউ পাঠিয়েছেন এবং আগামী যে কোনো সময় যদি এই শিক্ষা প্রতিষ্ঠানটির 5 তলা একটা বিল্ডিংয়ের অনুমোদন পেয়ে যায়, কাজ শুরু হয়, তাহলে আগামী 100 বছরের মধ্যে এখানে আরও অবকাঠামোর জন্য কোনো সংকট হবে না। এবং আজকে যেসব 2000 ছাত্রছাত্রী যেখানে লেখাপড়া করছে, সেখানে অন্ততপক্ষে আরও 2000 অতিরিক্ত ছাত্রছাত্রী লেখাপড়া করার সুযোগ হবে। আমি মনে করি চট্টগ্রামের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ একটি বৈপ্লবিক পরিবর্তন আনতে পেরেছে এবং নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে। আপনারা জেনে অভিভূত হবেন যে গতবার আমরা যে স্কুলের ভর্তি পরীক্ষা আমরা নিয়েছি, সে ভর্তি পরীক্ষার মধ্যে 1500 ছাত্রছাত্রী বিভিন্ন ক্লাসের মধ্যে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছিল। সেখানে মাত্র 500 জন ছাত্রছাত্রীকে আমরা ভর্তি করার সুযোগ দিয়েছি। আসন সংখ্যা কম থাকার কারণে, সিট ক্যাপাসিটি না থাকার কারণে আমরা প্রায় 1000 ছাত্রছাত্রীকে ফেরত দিতে আমরা বাধ্য হয়েছিলাম। তারপরও আমরা নতুন করে আবার তৈরি হচ্ছি এবং আমাদের সামনে আমাদের একাদশ শ্রেণীর ভর্তির প্রক্রিয়া চলবে। সেখানে আমাদের টার্গেট আছে এবার প্রায় 1000 টার্গেট। আমরা ইনশাল্লাহ সে 1000 পূরণ করতে পারবো। যেখানে কলেজের শাখা, একাদশ শ্রেণীর শাখা আমরা শুরু করেছিলাম মাত্র 80 জন নিয়ে, সেখানে বর্তমানে 500 জন ছাত্রছাত্রী লেখাপড়া করছে। আগামী সেশনে ইনশাল্লাহ সেখানে 1000 ছাত্রছাত্রী লেখাপড়া করার সুযোগ পাবে। আমরা শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে এ ব্যাপারে অনুরোধ করেছি, তিনি আমাদের পাঠদানের 1000 ছাত্রছাত্রীর পাঠদানের সুযোগ দেবেন এবং আমরা চাই আমাদের এই কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ শুধু স্কুল শাখা না, আমার কলেজ শাখা সহ এই শিক্ষা প্রতিষ্ঠানটি চট্টগ্রামের বেসরকারি যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটা সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠতে পারবে। কারণ আমাদের শিক্ষক শিক্ষিকারা শিক্ষিত আছেন, তারা মেধাবান, তারা ধৈর্যশীল এবং তাদের ছাত্রছাত্রীদেরকে নিজের সন্তানের মতো মনে করেন। এবং একই সাথে আমি একজন সংবাদকর্মী হিসেবে এখানে কাজ করার সুযোগ পেয়েছি এবং আমি সাংবাদিক হিসেবে চট্টগ্রামের আপামর জনসাধারণের সাথে যেমন আমার সংযোগ আছে, তেমনই যারা বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, মন্ত্রী আছেন এবং এমনকি আমরা বড় বড়
যারা শিক্ষানুরাগী আছেন তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। তারা বিভিন্ন সময় আমাদের সহযোগিতা করেছেন। এমপি মহোদয়রা অনেক সময় আমাদের ডিউ লেটার দিয়েছেন। আমরা তাদের বদান্যতায়, তাদের সহযোগিতায় মাঠ সম্প্রসারণ করেছি। আমরা চট্টগ্রামের মধ্যে সবচেয়ে বড় বিজ্ঞানাগার আমরা করেছি, এখানে আমরা বড় একটা লাইব্রেরি করেছি, আমরা সবচেয়ে বড় কম্পিউটার ল্যাব করেছি। আমি আশা করি এসব কিছু যদি আপনারা সবাই একবার পর্যবেক্ষণ করেন, একবার এসে পরিদর্শন করেন, তাহলে বুঝতে পারবেন কাজীমালী স্কুল অ্যান্ড কলেজের যে ভবিষ্যৎ আমরা রচনা করে দিচ্ছি তা চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশের মধ্যে একটি অনুকরণীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে পারবে। আমার জানাতে এটা একটা কথিত আছে যে মাহাতির মোহাম্মদের পুরুষ অনেকে এখানে নাকি স্কুলের ছাত্র ছিল। এটা স্কুলের একটা গর্বের বিষয়। আমি এই স্কুলে যোগদান করেছি 1983 সালে। আমার স্কুলের শিক্ষার্থীরা এরা গেটের বাইরে গেলে এরা গায়ে ড্রেস খুলে ফেলতো, এই জন্য যে বাইরে যাতে প্রকাশ না হয়েছে আমি স্কুলের ছাত্র, এবং শিক্ষকরা বাইরে বলতে পারতো না যে আমি এই স্কুলে শিক্ষা হতে পারি। তো সেই কঠিন অবস্থা থেকে আমরা আজকে এই বর্তমানে একটা সম্বোধন অবস্থায় এসেছি। এই আসার পিছনে কিছু লোকের অবদান রয়েছে। কাজীমালী স্কুলের ইতিহাস 130 বছর বটে, তো এটাকে দুটি ভাগে ভাগ করা যায়। 2010 সালের আগে যে ইতিহাসটা, এটা একটা ধারাবাহিক ইতিহাস, এটার স্বাভাবিক ইতিহাস, সেখানে কোনো ব্যতিক্রম কিছু ঘটে নাই। 2011 সালে এসে এই স্কুলের যুগান্তকারী একটা পরিবর্তন সাধিত হয়েছে। এই যুগান্তকারী পরিবর্তনের পিছনে যাদের অবদান তাদেরকে স্মরণ করতে হয়। তাদেরকে স্মরণ করতে গিয়ে আমি প্রথমে স্মরণ করবো এই স্কুলের প্রতিষ্ঠাতা কাজী মাস্টার, যিনি এই স্কুল প্রতিষ্ঠা করেছেন বলে আজকে এই স্কুল 130 বছর ভর্তি হচ্ছে। এখানে এই এলাকার লোকেরা লেখাপড়া করতে পারছে, জ্ঞানে আলো পাচ্ছে, আমিও এই স্কুলে শিক্ষিত করতে পারছি। সে কারণে আমি ওনাকে শ্রদ্ধার স্মরণ করছি। এরপরে 10 সালে এসে এই চট্টগ্রামের একটা কৃতি সন্তান, সিংহ পুরুষ, বিশিষ্ট কলামিস্ট, সাহিত্যিক, রাজনীতিবিদ নসিম বিসি মহোদয় ওনার নজরে পড়ার পরে উনি এই স্কুলে হাল ধরেছেন এবং এই স্কুলকে তিনি নিজের দায়িত্ব মনে করে নিজ দায়িত্বে তিনি এটা গ্রহণ করেছেন। উনি দায়িত্ব নেওয়ার পরে উনি প্রথমে এই স্কুলের জন্য একটা সভাপতি হিসেবে একজন লোক মনোনীত করেছেন, যিনি চট্টগ্রামের একটা দৈনিক পত্রিকা বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ ওমর ফারুক। ওনার এই চয়েসটা এত সুন্দর হয়েছে যে ওমর ফারুক এখানে আসার পরে ওনার নেতৃত্বে, ওনার বলিষ্ঠ নেতৃত্বে কাজীমালী স্কুল আজকের এই অবস্থান, এটা অকপটে স্বীকার করতে হচ্ছে। আমরা শিক্ষক মানে নিরীহ, কিন্তু স্কুলের একটা গোষ্ঠী যারা স্কুলকে নিয়ে ষড়যন্ত্র করেছে, সেই ষড়যন্ত্র প্রতিরোধ করতে গিয়ে ওমর ফারুক সাহেব যে ত্যাগ স্বীকার করেছেন, যে সময় দিয়েছেন, যে মেধা এখানে ব্যয় করেছেন, সেটা স্মরণ করার মতো, সেটা ফসল দাবি রাখে। আমি স্কুলে একটা চিত্র আপনাদের সাথে তুলে দিচ্ছি তুলনামূলকভাবে। যখন 10 সালের আগে এই স্কুলে ছাত্র ছিল 250 জন, এখন সেখানে ছাত্র এসে দাঁড়িয়েছে 1300 জনে। তখন স্কুলের শিক্ষক ছিল মাত্র এমপিভুক্ত 13 জন, সেখানে আজকে এসে টিচিং স্টাফ শিক্ষক 36 জন। একসময় শিক্ষকদের বেতন আসতো 45,000 টাকা, তারপরে 80,000 টাকা। সেখানে আজকে এসে আমরা শিক্ষক বেতন দিচ্ছি প্রতিষ্ঠান থেকে 4.5 লাখ থেকে 5 লক্ষ টাকা। এক সময় এই স্কুলের সেন্টার ছিল না, আমরা সেন্টার নিয়ে এসেছি, জেসি সেন্টার, এসএসসি সেন্টার। একসময় কলেজ ছিল না, আমাদের নসিম বিসি মহোদয় নিজের স্ব উদ্যোগে তিনি এখানে কলেজ প্রতিষ্ঠা করেছেন এবং আমাকে কলেজ বাধ্য করেছেন 12 সাল থেকে। এটি কলেজ উন্নীত হয়েছে। এরপরে ছিল না, আমি সেকশন করেছি। তার শিক্ষিতের হার একসময় ছিল 36% একসময়, সেখান থেকে এটা বাড়তে অবশেষে বর্তমান পর্যায়ে আমাদের স্কুলের শিক্ষার হার 100%। আমি স্কুলের সম্পদ হয়েছে, বিল্ডিং হয়েছে, অবকাঠামো সুন্দর হয়েছে, এটাকে আমি অ্যাসেট মনে করি না। আমি অ্যাসেট মনে করি স্কুলের একাডেমিক যে রেজাল্টটা, ফলাফলটা যদি 100% হয়, সেটাকে আমি অ্যাসেট মনে করি। এটার জন্য আমাকে আমার কমিটি হেল্প করছে, আমার অভিভাবক আমাকে হেল্প করছে, আমার উদ্যোতন কর্তৃপক্ষ অফিসিয়াল যারা আছে ওনারা আমাকে হেল্প করছেন। আমি সবার সহায়তা নিয়ে আমি এই কাজটা করতে পেরেছি এবং আমার বিশ্বাস যে এটা আমি উত্তরোত্তর যদি এটা এই অবস্থা রাখতে পারি, তাহলে এই স্কুল আরও উন্নতি লাভ করবে এবং চট্টগ্রাম শহরে একটা সেরা স্কুলে পরিণত হবে। সবার শেষে আমি বলবো যে স্কুলের এই যে অবস্থানটা, এটা এই বিল্ডিংগুলো, এই অ্যাসেটগুলো, এই সম্পদগুলো
এটা হওয়ার পিছনে একটা ছোট্ট ইতিহাস আছে, সেটা হচ্ছে সিরিয়া কোনো এক সময় আমার এই স্কুলের মাঠে কিছু অংশ দখল করেছিল, অ্যাকোয়ার করেছিল। সেখান থেকে আমি একটা ক্ষতিপূরণ পেয়েছি 3.5 কোটি টাকার মতো। সে 3.5 কোটি টাকা পাওয়ার পরে আমি টাকাটা ব্যাংকে গুছিয়ে না রেখে আমাকে যারা আমার শুভাকাঙ্ক্ষী ওরা আমাকে ভালো পরামর্শ দিয়েছেন যে আমি টাকাটা স্কুলের উন্নয়ন কাজ খরচ করব। আমি ওদের পরামর্শ মোতাবেক আমার কমিটির অনুমোদন নিয়ে এবার আমাকে আমার সভাপতি মহোদয় খুব সহযোগিতা করছেন, আমার মানসিক বল জুগিয়েছেন, মনোবল জুগিয়েছেন, সাহস জুগিয়েছেন। ওনার এই সাহস এবং সহযোগিতা পেয়ে আমি এই টাকাটা স্কুল উন্নয়নের কাজে খরচ করেছি। এই টাকাটা পাওয়ার পর আমি 4টা স্থাপনা সৃষ্টি করেছি, 2টো ভিশন সেন্টার কমার্শিয়াল স্থাপনা, তারপরে একাডেমিক ভবন করেছি 2টো, একটা অডিটোরিয়াম করেছি। এইভাবে আমি 7 কোটি টাকার উন্নয়নমূলক কাজ করেছি। আমি পেয়েছি 3.5 কোটি টাকা, আমি কাজ করেছি 7 কোটি টাকার আমি উন্নয়নমূলক কাজ করেছি। এটা আমার জন্য এই একটা অর্জন। এখন আমার যেটা এম হবে, যে লক্ষ্য হবে, আমার এখানে স্কুল বিল্ডিং আছে, সুন্দর ক্যাম্পাস আছে। যদি স্কুলের রেজাল্টও ভালো হয়, যদি 100% রেজাল্ট হয়, তাহলে ইনশাল্লাহ আমাকে আমার এই প্রতিষ্ঠানকে কেউ ধরে রাখতে পারবে না। আমি এই মুহূর্তে এসে আমি এই চট্টগ্রাম এলাকার জনগণের কাছ থেকে, আপনার জনসাধারণের কাছ থেকে, তারপর শিক্ষানুরাগী লোকদের কাছ থেকে, শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে আমি সবার সহযোগিতা চাইব। ওরা যদি সহযোগিতা করে তাহলে এই স্কুল উত্তর শ্রীবৃদ্ধি হবে, উন্নতি লাভ করবে, লেখাপড়ার মান বাড়বে, শিক্ষার্থীর মান বাড়বে। এখানে একটা জিনিস উল্লেখ করার মতো যে একসময় এই স্কুল শিক্ষিত আমরা পেতাম না, যাদের পেতাম তাদের ভর্তি করে নিতাম, কিন্তু বর্তমানে এখানে ভর্তি হওয়ার জন্য আমার বিভিন্ন জায়গা থেকে তদবির আসে, টেলিফোন আসে, যেটা আমি রাখতে পারি। এটা একটা আমার জন্য শুভ লক্ষ্য। তাহলে আমি মনে হচ্ছে যে কিছুদিনের মধ্যে আমরা আরও একটা সমাজ অবস্থানে আমরা পৌঁছতে পারবো। অর্থাৎ এখানে গাড়িয়ান ভিড় করবে, গাড়ির লাইন ধরবে, আমরা সেটা দেখতেছি। বেসরকারি স্কুলের মধ্যে আমার মতো একটা সুন্দর ক্যাম্পাস আর একটা আসলে আমার মনে হয় না। তো সব মিলিয়ে আমরা এটা একটা আদর্শ ক্যাম্পাস, একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা সবার সহজে নিয়ে আমরা উত্তরোত্তর এটা বৃদ্ধি করবো। কাজেমালি স্কুল পুরাতন স্কুল, ইদানিং স্কুলের যে উন্নতি হয়েছে অনেক বেশি উন্নতি হয়েছে। আগে শুধু বিল্ডিং না, সব দিক দিয়ে বিল্ডিং হয়েছে, লেখাপড়া তো উন্নত হয়েছে। আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র। এই ঐতিহ্যবাহী স্কুল শিক্ষক এবং পরিচালনা কমিটির দ্বন্দ্বের কারণে এই স্কুলের শিক্ষা এবং বিশৃঙ্খলার দিকে চলে গিয়েছিল। 2009 সনে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর সাবেক সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম বিচ্ছির সহযোগিতায় বর্তমান কমিটি এই স্কুলকে একটি উন্নতির দিকে নিয়ে চলে গেছে। এই স্কুলের যে একাডেমিক ভবন, মার্কেট, এগুলি স্কুলের সৌন্দর্য বৃদ্ধি করেছে। এই স্কুলকে এই যে কমিটি কাজ করে যাচ্ছে, এই কমিটি এই স্কুলের যে শিক্ষকদের মান, লেখাপড়ার মান উন্নতির দিকে নিয়ে গেছে। অবশ্যই উন্নতি হয়েছে। সবাই আমি না শুধু আমার চট্টগ্রামবাসী সবাই স্বীকার করবে এই স্কুলের অনেক অনেক উন্নতি হয়েছে। কাজামালি স্কুল 1990 পর থেকে অনেক অধপতনের দিকে গেছে। আমরা 97 বেশ ছিলাম, আমাদের এলাকার অনেক ছেলে ছিল। তো ওই কাজামালি স্কুল আমাদের অবস্থা কিছুটা ঠিক থাকলেও আমাদের বেচের পরে এই স্কুলের অবনতি আরও বেশি হয়েছিল। এত অবনতি হয়েছিল যে এই স্কুলে একসময় এমন অবস্থা হয়েছে যে অত্র এলাকার মধ্যে, পুরা চিটাগাঙ্গের মধ্যে এই স্কুলে একটা দুর্নাম ছড়িয়ে পড়ছিল। পরে আমরা এই স্কুলের পক্ষ হয়ে স্কুলকে উন্নতি করার জন্য বিভিন্ন রকম আন্দোলন করছিলাম। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাজপথে আবার মিছিল হতো, যদি রাজপথে আবার মিছিল হতো, বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম এর জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম এর জাতির পিতা।
কখনো মাথা নত, যে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত। এনেছিল হানাদার ছোবল থেকে, এনেছিল হানাদার ছোবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম বীর জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম বীর জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। কে আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। সত্যকে মিথ্যার আড়াল করে, সত্যকে মিথ্যার আড়াল করে যাই কি রাখা কখনো তা, কখনো তা, কখনো তা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। যদি রাজপথে আবার মিছিল হতো, মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম বীর জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম বীর জাতির পিতা। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। হবে 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 নিশ্চয়, হবে 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 নিশ্চয়। কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে নতুন সূর্য ওঠার এই কুসুম। তোমার ঘরে বাস করি কান্দায় অমর জানো না, তোমার ঘরে বাস করি কান্দায় অমর জানো না। তোমার ঘরে বসত করে কয়জন অমর জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। তোমার ঘরে বাস করে কান্দায় অমর জানো না, তোমার ঘরে বসত
সব লোকে কয় লালন কি যাক সংসারে। হ্যাঁ দর্শক বন্ধুরা, সুদীর্ঘ ১৩০ বছরে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অসংখ্য আলোকিত মানুষ তৈরি হয়েছে, যারা দেশে ও বিদেশে বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত হয়ে স্কুলের সুনাম সুখ্যাতির ব্যাপ্তি ঘটাচ্ছে। 1885 সাল থেকে যাত্রা শুরু করে নিরন্তর এগিয়ে চলার পথে এই প্রতিষ্ঠানটি একে একে ১৩০টি সফল একাডেমিক বছর পার করে এসেছে। এগিয়ে চলার এই সুদীর্ঘ সময়ে বিদ্যালয়টি শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তা সহ অসংখ্য আলোকিত শিক্ষার্থী সৃষ্টি করে দেশ ও জাতি গঠনে অসামান্য অবদান রেখে চলেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে এই প্রতিষ্ঠানের সুখ দুঃখের সুনাম দুর্নামের ইতিহাস যেমন রয়েছে, তেমনি 2012 সালে এসে প্রতিষ্ঠানটি একটি যুগান্তকারী ইতিহাস সৃষ্টিতে সক্ষম হয়েছে। ডান কি স্কুল মান কি নয়, কাজেম আলী স্কুল মন্দ নয়, এই প্রবাদ বাক্য থেকে সরে এসে বর্তমানে একটি সম্মানজনক অবস্থানে এসে দাঁড়িয়েছে। এই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী একসময় নিজের পরিচয় গোপন করতেন। সেই কঠিন অবস্থা থেকে বর্তমান স্বর্ণযুগের ইতিহাসে সকলে সগৌরবে মাথা উঁচু করে নিজের পরিচয় দিতে সানন্দ বোধ করছেন। এই যুগান্তকারী ইতিহাস সৃষ্টির মূল নায়ক চট্টগ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আলহাজ নুরুল ইসলাম বিএসসি মহোদয়। তার পৃষ্ঠপোষকতায় অবকাঠামো ও একাডেমিক দিক থেকে বিদ্যালয়টি উন্নতির শীর্ষে এসে দাঁড়িয়েছে। দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক জনাব সৈয়দ ওমর ফারুক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মনোনীত হলে তার বলিষ্ঠ নেতৃত্বে এই প্রতিষ্ঠানটি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপ নেয়। জনাব সৈয়দ ওমর ফারুক বিএসসি সাহেবের মনের কথা বুঝতে পারতেন, আর তাই তিনি তার মেধা ও শ্রম দিয়ে তিলে তিলে স্কুলটিকে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছেন। পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী সভাপতি মহোদয়কে সহযোগিতা করেছেন, সাহস জুগিয়েছেন। একটি মহল কর্তৃক প্রতিষ্ঠানটি দখলের যে অপচেষ্টা করা হয় তা সাহস ও মেধা দিয়ে শিক্ষক, ছাত্র, অভিভাবক ও পরিচালনা পরিষদের সদস্যদের নিয়ে সভাপতি সৈয়দ ওমর ফারুক মোকাবিলা করে একটি ঐতিহাসিক দায়িত্ব সম্পাদনা করেছেন। এছাড়া 1936 সালে তৎকালীন ডিস্ট্রিক্ট কালেক্টর কর্তৃক জমি অধিগ্রহণ করে ক্ষতিপূরণ মামলার রায় উদ্ঘাটন ও প্রকাশ করে এই প্রতিষ্ঠানটিকে কাজেম আলী মাস্টারের কথিত আত্মীয়দের কুদৃষ্টি থেকে চিরদিনের জন্য রক্ষা করেছেন। এছাড়া চট্টগ্রাম মহানগরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ ও গুণীজনেরা এই স্কুলের আধুনিকায়নে ভূমিকা রেখেছেন। আমাদের প্রিয় এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে ও নানা সংকট উত্তরণে বুদ্ধি পরামর্শ দিয়ে সর্বাত্মক সহযোগিতা দিয়েছেন চট্টগ্রাম ৯ আসনের সাংসদ, জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমদ বাবলু। তিনি সকল প্রকার অপপ্রচার উপেক্ষা করে এই শিক্ষা প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়তা করেছেন। জমি অধিগ্রহণ করে দ্রুত সময়ের মধ্যে অর্থ ছাড় দিয়ে সিডিএ চেয়ারম্যান আব্দুস সালাম এই প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে অকৃত্রিম সহযোগিতা দিয়েছেন। আমাদের বিপদের বন্ধু হিসেবে দৃঢ় মনোবল নিয়ে সহযোগিতা দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সংসদীয় কমিটির সভাপতি ডাক্তার আফসারুল আমিন এমপি ও এম এ লতিফ এমপি। প্রতিষ্ঠানের দুর্দিনে
পরিচালনা কমিটি ও শিক্ষক মণ্ডলীর পাশে দাঁড়িয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলায় সাহস জুগিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নবনির্বাচিত মেয়র আ.জ.ম নাসির উদ্দিন। তার মানবিক আচরণ ও সাহস সকলের মাঝে উদ্দীপনার সঞ্চার করে। তাদের উল্লেখযোগ্য ভূমিকার কথা অকাতরে স্বীকার করতে হয়। 2010 সালের পরে এসে স্কুলটি কলেজে উন্নীত হয়েছে। জেএসসি ও এসএসসি পরীক্ষা কেন্দ্র স্থাপন হয়েছে, সহশিক্ষা চালু হয়েছে। শিক্ষার্থীর সংখ্যা 320 জন থেকে বৃদ্ধি পেয়ে 1400-তে উন্নীত হয়েছে। শিক্ষক 11 জন থেকে 36 জনে বৃদ্ধি পেয়েছে। যেখানে 37,000 টাকা প্রাতিষ্ঠানিক বেতন আসত, সেখানে বর্তমানে 5 লাখ টাকা মাসিক বেতন প্রদান করতে হয়। 5টি শ্রেণী শাখা থেকে বর্তমানে কলেজ সহ মোট 19টি শ্রেণী শাখা চালু আছে। বিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে 2টো বাণিজ্যিক ভবন, 2টো একাডেমিক ভবন, একটি অডিটোরিয়াম ও একটি শ্রেণীকক্ষ তৈরি করা হয়েছে। বিদ্যালয়ের প্রাঙ্গণে একটি শহীদ মিনার নির্মাণ, একটি সুসজ্জিত ফুলের বাগান, অফিস ও স্কুল গৃহ সংস্কার, 500 জোড়া বেঞ্চ ও ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বৃক্ষের পরিচর্যা সহ নানাবিধ উন্নয়ন প্রকল্পে সর্বমোট প্রায় 7 কোটি টাকা খরচ হয়েছে। শিক্ষার মান বেড়েছে, ফলে পাশের হার 40 থেকে 100% উন্নীত হয়েছে। ইতিমধ্যে প্রশাসনের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। সব মিলিয়ে কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস এখন নগরবাসীর নজর কাড়ে। ছাত্রছাত্রীদের পদভারে মুখরিত পুরো পরিবেশ। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের কাছে আমাদের প্রতিষ্ঠান মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।